এই ভাই, আমাকে একটা চিমটি কাটতো, না হলে কষে একটা থাপ্পড় মার। আমি কি দেখছি? জীবন দশায় এমন দৃশ্য কখনো দেখতে হবে, এটা আমি বাপর জন্মও ভাবিনি। ওই দেখ, প্রিয়সিতা কাঁদছে। ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ওর কান গরম করে দিল রুহি। চিবিয়ে চিবিয়ে বলল। আহাম্মক ও প্রিয়স্মিতা নয়। স্নেহার মাথা চক্কর দিয়ে উঠল। সে চোখ বড় বড় করে দেখতে লাগলো প্রিয়তাকে। বোকার মতো বলল। আসলেই। প্রিয়তার কন্দনরত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল ভাঙ্গা গলায়। প্রণয় ভাই, খুব কষ্ট হচ্ছে আমার। কোথায় আপনি? আমায় এইখান থেকে নিয়ে চলুন, আমার ভীষণ হাত পা জ্বলছে। দৃষ্টি গালে হাত দিয়ে বলল। এই প্রণয় ভাই আবার কোন ভাই? নুহার ভীষণ মায়া হলো। সে মায়া ভরা চোখে প্রিয়তাকে দেখল। মেয়েটার চোখ মুখের অবস্থা ভালো নয়। সে যারাকে উদ্দেশ্য করে বলল। ওর হাত পাগুলো খুলে দেওয়া যায় না? আমার মনে হয় ও অনেক কষ্ট পাচ্ছে। যারারও তাই মনে হলো। সে সৃষ্টিকে বলল। যা, এক বোতল পানি নিয়ে আয়। দাঁড়া, আনছি। বলে চলে গেল সৃষ্টি। রুহি গিয়ে প্রিয়তার হাত পায়ের বাঁধন খুলে দিল। দীর্ঘক্ষণ বাঁধা থাকার দরুন ফর্সা চামড়া কালচে দাগ হয়ে গেছে। এই যে পানি। বলে বোতলটা জারার হাতে দিল সৃষ্টি। জারার হাতের আঁচলে পানি ভরে প্রিয়তার চোখে মুখে ছুঁড়ে মারল। হালকা কেঁপে উঠল প্রিয়তা। মুখের উপর পড়া দীঘল চুলগুলো একত্রে সরিয়ে মুঠো করে ধরল স্নেহা। এভাবে কয়েকবার পানির ঝাপটা দেওয়ার পর কিছুটা শান্ত হলো প্রিয়তা। এখন সে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। কিন্তু মুখের উপর ঝুঁকে থাকা এতগুলো অচেনা মেয়ে দেখে মনে মনে ঘাবড়ে গেল। রুহি বুঝতে পারল প্রিয়তা হয়তো তাদের ভয় পাচ্ছে। তাই অভয় দিয়ে বলল। তুমি আমাদের বিশ্বাস করতে পারো, আমরা তোমার শত্রু নই। প্রিয়তা তবু ভয় পেল। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো সে এখানে কিভাবে এসেছে। হালকা হালকা কিছু কথা মনে পড়ল প্রিয়তার। গতরাতে প্রণয় ভাইয়ের উপর জেদ করে ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ কিছুতে সজোরে উষ্ঠা খেয়ে যায় প্রিয়তা। মুখ থুবড়ে পড়ে মেঝেতে। তখন কিছু একটা হয়। অন্ধকারে কেউ তার মুখ চেপে ধরে। কাউকেই দেখতে পায় না। কিছু বোঝার আগেই কি হয় আর কিচ্ছু মনে নেই। প্রিয়তা নিজের দিকেই তাকিয়ে দেখল গায়ে এখনো সেই হলুদ শাড়িটা জায়গায় জায়গায় কুঁচকে এলোমেলো হয়ে আছে। আচ্ছা, তোমার নামটা যেন কি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল প্রিয়তা। ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করলো। ওকে হঠাৎ হঠাৎ ঘাবড়ে যেতে দেখে ভীষণ হাসি পেল স্নেহার। প্রিয়সিতাকে এভাবে কথায় কথায় কাঁদতে ভয় পেতে দেখার বিরাট স্বপ্ন ছিল আমার। যাই হোক, কেউ তো পূরণ করলো। কণ্ঠস্বর যথেষ্ট নমনীয় রেখে পুনরায় প্রশ্ন ছুড়ল রুহি। তোমার নাম কি? প্রিয়তা চোখ নামিয়ে নিল। নিচু গলায় জবাব দিল। তনয়া শিকদার প্রিয়তা। নুহা জারার কানে কানে বলল। প্রিয়তার প্রিয়স্মিতা নাম দুটো কাছাকাছি না? যারা উপর নিচ মাথা ঝাঁকালো। রুহি পুনরায় শুধালো। সাজিদ আঙ্কেল তোমার কে হয়? হঠাৎ এমন প্রশ্নে কপালে চিকন কয়েকটা ভাঁজ পড়তে দেখা গেল প্রিয়তার। সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। কে হয় মানে? মানে আমি জানতে চাইছি সাজিদ শিকদার তোমার কে হয়? এমন আজাইরা প্রশ্নে বিরক্ত হলো প্রিয়তা। তবু বলল। উনি আমার আব্বু। কিন্তু হঠাৎ আমার আব্বুর কথা কেন জিজ্ঞেস করছেন আপনারা? প্রিয়তার উত্তরে চমকে উঠল ওরা পাঁচজন। নিঃশব্দে মাথায় বজ্র পড়ার মতো অনুভূতি হলো তাদের। বিস্ময়ে স্নেহার চোখ দুটো ডিম্বাকৃতি ধারণ করলো। সে নিজের মাথায় হাত দিয়ে অবাক কণ্ঠে বলল। সত্যি? প্রিয়তা হ্যাঁ সূচক মাথা নাড়ল। যারার বেশ কৌতূহল হলো। সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। আচ্ছা, তোমার বয়স কত? পুরোটা বলো। প্রিয়তার তর্ক করার সাহস হলো না। তাই স্পষ্ট জবাব দিল। 20 বছর 2 মাস। এবার চোয়াল ঝুলিয়ে মাটিতে বসে পড়ল ওরা পাঁচজন। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। নুহা রুহিকে খোঁচা মেরে বলল। মইবি, বুঝতে পারছিস কত বড় খাপলা? দুধে জল নয়, জলের দুধ। রুহি ভ্রু কুঁচকে বলল। এর মানে আইডেন্টিক্যাল টুইন্স? কিন্তু আঙ্কেল কত বড় স্ক্যাম করলো দেখেছিস? আমরা সব সময় জেনে আসলাম ওনার একটা মাত্র মেয়ে আছে, আর সে হলো প্রিয়স্মিতা। কিন্তু আজ জানতে পারছি আঙ্কেলের আরও একটা মেয়ে আছে, তাও একদম হুবহু জেরক্স কপি। দৃষ্টি গভীর চিন্তা করে বলল।
ওসব ছাড়। আর এইটা ভাব, এই মেয়েটা নিশ্চয় পিয়স্মিতার যমজ বোন আর থাকে শিকদার পরিবারের সাথে, মানে নিজের পরিবারের সাথে, যেখানে বাবা চাচা ভাই বোন পরিবারের সবাই আছে। তার মানে দাঁড়ালো ওইটা পিয়স্মিতার আসল পরিবার। সৃষ্টির সব গুলিয়ে গেল। তাহলে স্লেটে যে তৃপ্তি আন্টি থাকেন ওটা কি প্রিয়স্মিতা? তাহলে কি ওনার সন্তান না, অন্য কারোর সন্তান? সাথে সাথেই চমকে উঠল ওরা পাঁচজন। একে অপরের দিকে তাকিয়ে লাফিয়ে বসা থেকে উঠে পড়ল। কৌতূহলে তাদের মাথা ফেটে যাচ্ছে। রুহি অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার মায়ের নাম কি? প্রিয়তা লিটারালি এদের প্রতি তিক্ত বিরক্ত, কিন্তু সে এদের হাতে কিডন্যাপ হয়ে আছে, তাই জলে থেকে কুমিরের সাথে বিবাদ করার ভুল করলো না। শান্ত কণ্ঠে জবাব দিল, অনন্যা বেগম। সত্যি? হুম। স্নেহা রুহির কানে কানে বলল। তার মানে এটা পরিষ্কার সাজিদ আঙ্কেলের দুটো বউ। পাশ থেকে নুহাও তাল মিলিয়ে বলল। গভীর জলের ফিশ। ওদের কথা কানে নিল না রুহি। ফের জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার আর কোনো ভাই বোন আছে? জি আছে। ভাই না বোন? বড় এক ভাই, নাম কি? প্রতীক শিকদার প্রথম। তোমার আপন ভাই? জি। তোমার বড় না ছোট? বড়। ওনার বয়স কত? 31 বছর। বিস্ময়কর সকল তথ্য শুনে চক্ষু চড়ক গাছ। ওদের ভিমরি খাওয়ার উপক্রম হলো। জারার মাথা চক্কর দিয়ে উঠল। এর মানে ওরা আমার প্রথম পক্ষ? ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওরা দুজন আসলে কার মেয়ে? তৃপ্তি আন্টি নাকি অনন্যা বেগম? রুহি একটু ভেবে বলল, মেবি অনন্যা বেগম, বিকজ তৃপ্তি আন্টি হলে ওরা দুজন তৃপ্তি আন্টির কাছেই থাকতো। এখনও শিকদার বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা ভাবছিস কত বড় বলদ আমরা? আমরা এত বছর ভাবতাম সাজেদ আঙ্কেল সাধারণ একজন গভর্নমেন্ট এমপ্লয়, কিন্তু এখন জানতে পারছি উনি বাংলাদেশের টপ 5 ইন্ডাস্ট্রিজের একটা এসকে গ্রুপের অনার। মানে ভাব কি পরিমাণ পেঁয়াজ লাগানো চারিদিকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত মিথ্যা, এত ছলনা, এত প্রতারণার কি প্রয়োজন? যারাও সাই জানিয়ে বলল, একদম ঠিক বলেছিস। প্রিয়স্মিতা যদি সিকদার বংশের মেয়ে হয়ে থাকে তাহলে সে আমাদের সাথে এত সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন কেন করত? আর ওকে সব কিছু থেকে বঞ্চিত করার মানেটাই বা কি? বুঝতে পারছি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি সাজিদ আঙ্কেল দ্য গ্রেট বিজনেসম্যান সাদমান শিকদারের ভাই, আর প্রিয়স্মিতা ওই বাড়ির মেয়ে, কিন্তু ছোট থেকে বড় হয়েছে খুবই সাধারণ আর মধ্যবিত্তভাবে, যেখানে ওর বংশের সবাই বিলিয়নিয়ার। এই মেয়েটাকে দেখে বন্দি হয়ে পড়ে আছে 24 ঘন্টা বেশি। চেহারাও মলিন হয়ে এসেছে, কিন্তু তাও স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো অভিজাত পরিবারের মেয়ে। আর তার থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে সে কারো অতি আদরের। দাঁড়া এক সেকেন্ড, মেয়েটা একটু আগে কার নাম নিয়েছিল? রাইট, প্রণয় ভাই, তুই বুঝতে পারছিস তো কোন প্রণয়ের কথা বলছি? স্নেহার ইঙ্গিতে চোখ বড় বড় করে ফেলল ওরা চারজন। নুহা মুখে লাজুক হাসি ফুটিয়ে বলল, আমার ক্রাশ বাংলাদেশের টপ বিজনেসম্যান আবরার শিকদার প্রণয়। হ্যাঁ, আবরার শিকদার প্রণয় সাদমান শিকদারের বড় ছেলে আর বাংলাদেশের টপ 5 কোম্পানির আরেকটা পিএস কর্পের ওনার। আরে দুদিন পর পরই তো পেপার ম্যাগাজিন আর্টিকেল আরো কত কিছু বের হয় ওদের উপর। কাদা কাদা ছবি ছাপে দৈনিক সংবাদের শিরোনামে থেকে প্রায়। এবার ভয় লাগতে শুরু করেছে। ওদের বান্ধবীর পাল্লায় পড়ে মেয়েটাকে আটকে রেখেছে ঠিকই, কিন্তু ওই পরিবারের কেউ জানতে পারলে 14 পুরুষের নাম মিটিয়ে দিবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠার সাথে সাথে ওদের আলোচনার ছেদ পড়ল। রুহি বলল, মেবি প্রণয় ভাই, যা দরজা খুলে দে, হয়তো প্রিয়স্মিতা এসেছে। নুহা মাথা নুয়ে চলে গেল। প্রিয়তা চোখ ছোট ছোট করে ওদের ফিসফাস শুনছে। আসলে এরা কি বলছে আর কি বলতে চাচ্ছে কিছুই আমার মাথায় ঢুকছে না। আমাকে কিডন্যাপ করে ওদের কি লাভ? মুক্তিপণের জন্য কিডন্যাপ করেছে বলে তো মনে হচ্ছে না। নুহা দরজার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে বলল, পিয়স্মিতা বলেছে আমাদের বাইরে আসতে। ওই মেয়েটার সাথে নাকি তার পার্সোনাল ডিসকাশন আছে। ওরা কেউ কিছু না বলে চুপচাপ চারজন কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা খানিক অবাক হয়ে ভাবল, এই প্রিয়স্মিতা আবার কে?
ওদের লিডার নাকি? প্রিয়তার ভাবনা শেষ করার পূর্বেই একটা সুপরিচিত কিন্তু অদ্ভুত কণ্ঠ এসে কানে লাগলো। বল। তৎক্ষণাৎ দরজার পানে দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তা। সাথে সাথেই 440 ভোল্টের বিদ্যুৎ ঝটকা খেল। ভূত দেখার মতো চমকে উঠল। জিন ভূত ভেবে ভয়ে হাত পা কাঁপতে লাগলো থরথর করে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, এটা কি করে সম্ভব? প্রিয়স্মিতার দৃষ্টি নরম। সে ধীর কদমে এগিয়ে এলো প্রিয়তার নিকট। প্রিয়তা বসা থেকে দাঁড়িয়ে পড়ল এক ঝটকায়। বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল প্রিয়স্মিতার পানে। তার নিজের চোখ থেকেই বিশ্বাস হচ্ছে না। অবিকল তার মতো দেখতে কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে। এক নাক, এক কান, এক চোখ, এক ঠোঁট, এক চুল, এক উচ্চতা, নখ পরিমাণ পার্থক্য নেই। প্রিয়স্মিতা এগিয়ে এসে জাপটে জড়িয়ে ধরল প্রিয়তাকে। আচমকা কেঁপে উঠল প্রিয়তা। স্নায়ুতে তরঙ্গ খেলে যাওয়ার মতো অনুভূতি হলো। প্রিয়স্মিতা কাঁদছে না, তবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে প্রিয়তাকে। হয়তো বোনকে একটু অনুভব করার প্রয়াস চালাচ্ছে। প্রিয়তার কণ্ঠনালীতে এসে সকল শব্দ দোলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। সে আওয়াজ বের করতে পারছে না, তবু কাঁপা কাঁপা স্বরে শোধালো, কে আপনি? প্রিয়স্মিতা ছাড়ল প্রিয়তাকে। চোখে চোখ রেখে এক বাক্যে বলল, আমি তোর বোন। প্রিয়তার ডাগর অক্ষি কোটর সারানোর উপক্রম হলো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমার বোন? প্রিয়স্মিতা উপরে নিচে মাথা ঝাঁকালো। প্রিয়তার বিশ্বাস হলো না। প্রিয়স্মিতা ওর চোখে অবিশ্বাস দেখে হাসলো। পুনরায় বসিয়ে দিল প্রিয়তাকে চেয়ারে। নিজেও এসে বসলো প্রিয়তার সম্মুখে। আচানক নিজের হাত প্রিয়তার পানে বাড়িয়ে দিয়ে বলল, স্পর্শ কর। প্রিয়তা হতবাক। প্রিয়স্মিতা পুনরায় বলল, স্পর্শ কর। প্রিয়তা ঢোক গিল। কাপা কাপা হাতটা বাড়িয়ে রাখলো প্রিয়স্মিতার হাতের উপর। আবারও সেই একই তরঙ্গ অনুভব হলো। প্রিয়তা অবচেতন মন তার আপন জনকে স্বীকার করে নিল। প্রিয়স্মিতা ভ্রু কুঁচকে বলল, কি ফিল করলি? প্রিয়তা জবাব দিতে পারল না। প্রিয়স্মিতা হাত সরিয়ে নিতে চাইলে তার আরও হাত শক্ত মুঠো করে ধরল প্রিয়তা। প্রিয়স্মিতা বাঁকা হাসলো। প্রিয়তা অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার বোন হও? কোনো সন্দেহ আছে? প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। প্রিয়স্মিতা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোর সাথে আজকের পূর্বে আমার কখনো দেখা হয়নি, তবুও তুই আমার আপন, পৃথিবীর সবার থেকে সব থেকে বেশি আপন। প্রথম স্পর্শে তোর প্রতি যে টান অনুভব করেছি, তা আমার 20 বছরের জীবনে ওই নারী পুরুষের প্রতি কখনো করিনি, যারা নিজ স্বার্থ সিদ্ধি উদ্ধারে মিথ্যে বলে, ছলনা করে, আমাদের আলাদা করে দিয়েছিল। অজানা কারণে চোখ টলটল করে উঠল প্রিয়তার। সেও নিজের অজান্তেই প্রিয়স্মিতার তালে সম্মতি জানালো। আমারও তোকে খুব আপন লাগছে। প্রিয়স্মিতার অক্ষি কোণে সূক্ষ্ম পানির দেখা মিলল। তবুও নিজেকে সামলে কঠিন কণ্ঠে বলল, তুই জানতে চাস না আমরা বোন হলে আলাদা ছিলাম কেন? তুই কেন আমার কথা জানতিস না? আমি কেন তোর কথা জানতাম না? কেন আমরা এতগুলো বছর এত দূরে ছিলাম? প্রিয়তার দু চোখে কৌতূহল। প্রিয়স্মিতা গর্জে উঠে বলল, কণ্ঠে একদলা ঘৃণা মিশিয়ে বলল, ঘৃণা করি ওদের, খুব খুব ঘৃণা করি ওদের, ওই প্রতারকদের, ঘৃণা করি ওই স্বার্থপরদের, ঘৃণা করি ওই বেমানদের, ঘৃণা করি যারা নিজের স্বার্থে আমাকে আমার বোনের থেকে আলাদা করেছে। তাদের প্রত্যেকের থেকে গুণে গুণে হিসাব নেব। এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা কাউকে ছাড়বে না। ওদের পাপের সাম্রাজ্যের পতন হবে আমার হাতে। প্রিয়স্মিতার তেজ ও ক্রোধ দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রিয়তা। ওই সমুদ্র নীল চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের দুই কুণ্ডু। কই, এত সাহস তো নেই প্রিয়তার। সে কেবল উপর উপর শক্ত হওয়ার অভিনয় করে, কিন্তু ভেতরে তার এমন সাহসের এক কণাও নেই। প্রিয়তা ভয়ে ভয়ে বলল, তুমি কি বলছো? কারা আমাদের আলাদা করেছে? আমাদের বাড়ির কেউ কেন তোমার কথা জানে না? ক্রোধে প্রিয়স্মিতার ঘাড়ের রক ফুলে উঠেছে। সে দাঁতের দাঁত পিষে বলল, সাজি শিকদার আর তৃপ্তি বেগম। চমকে উঠল প্রিয়তা। ঝট করে ছেড়ে দিল প্রিয়স্মিতার হাত। প্রিয়স্মিতার তাচ্ছিল্য হেসে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল, কিন্তু এটাই সত্যি। ভালো মানুষের মুখোশধারী ওই সাজি শিকদার সব কিছুর মূলে ছিল।
জন্মের পর সবার অগোচর এসে আলাদা করেছে আমাদের। আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, না পাওয়া হাহাকার, সব কিছুর সূচনা করেছে ওই সাজি শিকদার, যাকে আমি এত বছর আমার আদর্শ মনে করতাম। প্রিয়তা কৌতূহলী কণ্ঠে জানতে চাইল। কিভাবে? তুই প্রচন্ড বোকা জানিস। তোর মতো গবেট আর মাথা মোটা মেয়ে আমি দুটো দেখিনি, না হলে তোর চোখের সামনে এত কিছু ঘটলো আর তুই চোখ বন্ধ করে থাকলি। প্রিয়তা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল। মেয়েটার বোকা বোকা চাহনি দেখে প্রিয়স্মিতার মন চাইল ঠাটিয়ে একটা কানের গড়ায় লাগিয়ে দিতে, তবুও নিজের বারন্ত রাগ গিলে নিল প্রিয়স্মিতা। হতাশ হয়ে বলল, তুই আমার বোন। আহারে কি কপাল আমার, ভাবতে লজ্জা লাগে যে তুই আমার বোন। এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার বোন। আমার বোন এত মাথা মোটা, তোর চোখের সামনে দিনের পর দিন কত কিছু ঘটে গেল আর তুই দেখতেই পেলি না। যাকে ছাড়, এতদিন যখন বুঝিসনি আর তোকে কিছু বুঝতে হবে না। এবার যা বুঝার আমি বুঝবো। তবে আমি শিওর এখানে কিছু একটা হচ্ছে, কিছু তো এমন আছে যেটা আমি জানি না বা বুঝতে পারছি না, কিন্তু তোর এতদিনে জানা উচিত ছিল। প্রিয়তাও ভাবনায় পড়ে গেল। সত্যি কি আমি এত বোকা? তৎক্ষণাৎ প্রিয়স্মিতা ডাকল। প্রিয়। কেঁপে উঠে তাকালো প্রিয়তা। প্রিয়স্মিতা ওর হাতের উপর হাত রাখল। কেন যেন এই ছোঁয়ায় ভীষণ ভরসা আর বিশ্বাস পেল প্রিয়তা। প্রথমবারের মতো অনুভব হলো সত্যি তাকেও কেউ বুঝবে, ভালো চাওয়ার অজুহাতে দূরে সরিয়ে দেবে না। প্রিয়স্মিতা কোমল কণ্ঠে বলল, থাক, তোকে বেশি ভাবতে হবে না, আমি এসে গেছি না, আমি সব ভাববো। তবে তোকে কিছু সত্যি জানাতে চাই। প্রিয়তা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলো। প্রিয়স্মিতা কোনো অস্বস্তি ছাড়াই বলল, তুই আজকের পর আর কোনোদিন সাজি শিকদারের সাথে কোনো কথা বলবি না। প্রিয়তা কেন জিজ্ঞেস করতে নিলেই প্রিয়স্মিতা বলল, কেননা সাজি শিকদার একজন অনেক বড় ক্রিমিনাল। সমাজের অপরাধ করেছে কিনা জানি না, তবে আমাদের সাথে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না। আমাকে পরিষ্কার করে বলো। প্রিয়স্মিতা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো, আমি সবটা জেনেছি মাত্র 2 দিন হলো। এখন তোকে বলছি, তুই কি ভাবিস সাজিদ শিকদার তোকে খুব ভালোবাসে? মূর্খ তুই। এতদিন ঠিক এটা আমিও ভাবতাম, তাই মূর্খ আমি। আসল সত্যি হলো সাজিদ শিকদার তোকে, আমাকে, ভাইয়াকে কাউকে ভালোবাসে না। আমরা কেউ তার আপন নই। তার ভালোবাসার মানুষ যদি কেউ হয়ে থাকে সে কেবল তৃপ্তি বেগম। তৃপ্তি বেগমের স্বার্থে সে তোকে আমাকে খুন করতে দুবারও ভাবেনি। এমনকি এটাও মনে রাখবে না যে সে আমাদের জন্ম দিয়েছে। প্রিয়তা হতভম্ব কণ্ঠে শুধালো, কি? কে এই তৃপ্তি বেগম? শিকদার বাড়ির বিয়ে মিটেছে সপ্তাহখানেক। অতিথি আত্মীয় স্বজনের আর কেউ তেমন নেই, সকলেই যে যার নিরে প্রস্থান করেছে। শিকদার বাড়ি ফিরে পেয়েছে তার পুরনো ছন্দ। সকলেই কর্মব্যস্ততায় ডুবে আছে বাড়ির তরুণ প্রজন্মের রমণীরা। সময় হতে চলল স্কুল কলেজ অফিসের। কোমরের টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শুদ্ধ। দর্পণে তাকিয়ে সুচারু ভঙ্গিতে হেয়ার ড্রায়ার চালাচ্ছে ভেজা চুলে। তার প্রশস্ত কাঁধ পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু স্বচ্ছ জলের দানা। শুদ্ধ ভেজা শরীরে ফর্মাল শার্ট জড়াতে জড়াতে বাঁকা হেসে চেয়ে আছে বউয়ের পানে। তার বউটা তার থেকেও বড় নির্লজ্জ। শুদ্ধ ভেজা চুলে ব্রাক ব্রাশ করতে করতে দুষ্টু হেসে বলল, এভাবে চোখ দিয়ে দর্শন করার কারণ কি জানতে পারি বেগম? আমি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আপনার। আপনি চাইলে প্র্যাকটিক্যালি ধর্ষণ করতে পারেন, আমি মোটেও মাইন্ড করব না। প্রিয়স্মিতা বিছানায় পায়ের উপর পা তুলে বসে চকলেট খেতে খেতে লোভাতুর চোখে গিলে খাচ্ছিল স্বামীর নগ্ন শরীর। তবে শুদ্ধের এই শীতল আহ্বানে প্রিয়স্মিতার সংযমের বাঁধ ভেঙে চূর্ণ হয়ে গেল। সে রক্তিম ওষ্ঠে বক্র হাসি ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল স্বামীর নিকট। শুদ্ধ হ্যাঁচকা টানে কোমর জড়িয়ে ধরল, নাকে নাক ঘষে দিয়ে বলল, আদর খাবে? প্রিয়স্মিতা আদুরে বিড়াল ছানার ন্যায় লেপ্টে রইল শুদ্ধের সাথে। আহ্লাদি কণ্ঠে বলল, অনেক। শুদ্ধ হেসে বলল, বলে বাবালি, আমার বাচ্চাটা আসো আদর করে দিই। বলেই সারা মুখে টুকরো টুকরো চুমু এঁকে দিল শুদ্ধ। প্রিয়স্মিতা বৃদ্ধা আঙ্গুলে ভর দিয়ে শুদ্ধের গলায় ঝুলে পড়ল। কানের লতিতে উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে বলল,
আমাকে কি আপনার ভিখারি মনে হয় ডক্টর চৌধুরী? এত কম আদর আমার পোষাবেন না। আমার স্বামী ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরদের একজন, তাহলে আমার আদরের ভাগটাও হবে ওরকম লেভেলে। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো, টুকরো টুকরো আদরে ভরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, উফ, এখন ফিলিংসে না দিও না বেগম। এখন খাওয়া শুরু করলে তোমাকে ভালো মতো এনজয় করতে পারবো না। 30 মিনিট পর ইমার্জেন্সি সার্জারি আছে 2টা। এই অধমের উপর একটু মায়া করো। আমার মিষ্টিটা তুলে রাখো, বাসায় এসে পুরোটা খাবো। প্রিয়স্মিতার মন খারাপ হয়ে গেল। সে মুখ কালো করে বলল, সত্যি চলে যাচ্ছেন? শুদ্ধ তার রক্তিম ওষ্ঠে আলতো চুমু দিয়ে বাচ্চা বোঝানোর মতো করে বলল, রাগ করো না বাবু, আমি এসে তোমাকে অনেক আদর করবো, প্রমিস। প্রিয়স্মিতা আর জেদ করলো না। খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরলো শুদ্ধের কোমর। শুদ্ধ তুলতুলে গালে হাত বুলাতে বুলাতে বলল, আসার পথে আমার বউয়ের জন্য কি নিয়ে আসবো বেগম? আমার বউ কি খাবে? এই প্রশ্নে প্রিয়স্মিতার চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। সে শুদ্ধের হাতের কবজিতে ঘড়ি পরাতে পরাতে উৎসুক কণ্ঠে বলল, আচ্ছা, আমার জন্য অনেক অনেক মিষ্টি নিয়ে আসবে। শুদ্ধ হেসে বলল, আচ্ছা, আমার মিষ্টি বউ মিষ্টি খাবে তো? কে কি মিষ্টি খাবে বেগম? প্রিয়স্মিতা একটু ভেবে চোখ বড় বড় করে বলল, ছানার জিলিপি, রসগোল্লা, রসমালাই আর জল ভরা সন্দেশ। আর আপনি যদি খুশি হয়ে আরো কিছু আনেন তো আমার কোনো সমস্যা নেই। শুদ্ধ হাসলো। সে ভালোই জানে প্রিয় তার মিষ্টি পছন্দ নয়, তার খেলেই নাকি গা গুলায়। কিন্তু তার বউয়ের আবার মিষ্টি খুব পছন্দ। শুদ্ধ ওয়ালেট পকেটে ঢুকিয়ে প্রিয়স্মিতার গালে ও কপালে চুমু খেল। ঘর থেকে বের হতে হতে বলল, ঠিক আছে, আমি সব নিয়ে আসবো বেগম, এখন আসি। প্রিয়স্মিতা লাফিয়ে উঠল, আসি আবার কি? আপনি নাস্তা খাবেন না? চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি আসছি। শুদ্ধ তৃপ্ত হেসে চলে গেল। দূর দূর, সময়টা এত খারাপ যাচ্ছে যে কি বলবো। প্রিয়স্মিতা ল্যাপটপে দ্রুত টাইপ করতে করতে নিরুৎসাহী কণ্ঠে জানতে চাইল, কি নিয়ে এত ডিস্টার্ব বাবা? খালিদ শিকদার রাগে গজগজ করতে করতে মেয়ের পাশে বসে পড়লেন। রাগে চিবিয়ে চিবিয়ে উঠে বললেন, আমার ব্যবসা লাটে উঠেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। প্রহেলিকা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে দায়সারা ভঙ্গিতে প্রশ্ন করল, কেন? খালিদ শিকদার স্যাত করে উঠলেন মেয়ের এমন গা ছাড়া ভাব দেখে। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, তুই জানিস না, তোর সাথে প্রণয়কে বিয়ে দিতে চেয়েছিলাম। ছেলেটা জিনিয়াস, ক্রিমিনাল মাইন্ডে ও পাক্কা খিলাড়ি। ও আমার হাতে থাকলে আমি দ্য গ্রেট খালিদ শিকদার, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে নাম্বার 1 হতে পারতাম। এমন মেয়ে জন্ম দিয়েছি ভাই, সব আমার কপালের দোষ ভাই, সবই আমার কপালের দোষ। একটা দুধের বাচ্চা এত বড় দামড়া ছেলের মাথায় চিবিয়ে খেতে পারলো, হ্যাঁ, অথচ আমার দামড়া মেয়ে সেই কর্ম সম্পাদন করতে পারলো না। বাপের এসব আহাজারি দেখে বিরক্তিতে মুখ তেতো হলো প্রহেলিকার। খালিদ শিকদার পুনরায় আফসোসের সুরে বললেন, সে যাই হোক, কত কাঠখড় পুড়িয়ে ছেলেটাকে অন্তত হাতে তো রাখতে পেরেছিলাম, কিন্তু এখন দেখ, রামও গেল আর থালাও গেল। প্রহেলিকা দীর্ঘশ্বাস ফেলল। ল্যাপটপ অফ করে শান্ত চোখে তাকালো বাবার দিকে। খালিদ শিকদার আবার বললেন, প্রণয় লাস্ট 4 বছর ধরে আমাদের ব্যবসায় একটা টাকাও ইনভেস্ট করে না, ব্যবসা প্রায় ডুবতে বসেছে। ওই মেয়েটাকে নিয়ে যে ব্ল্যাকমেল করব সেই উপায়টাও নেই। কেন, তুমি চাইলে এখনো ব্ল্যাকমেল করতে পারো। প্রহেলিকার ঠান্ডা জবাব। খালিদ খেকিয়ে উঠলেন, তোর এই গোবর ভরা ব্রেনের জন্যই তো আজ তুই ডুবেছিস, সাথে আমরাও। ওই মেয়েটার সাথে এখন প্রণয়ের কি সম্পর্ক আছে? মেয়েটা এখন অন্য কারো বউ। আর কার বউ জানিস তো? এই ছেলেটা কিন্তু বড় সাংঘাতিক। যতটা আলাভোলা দেখায় ও কিন্তু মোটেও তেমন না। এর সাথে আমি পাঙ্গা নিতে চাই না। ওই ছেলে প্রণয়ের এক কাঠি ওপরে। প্রহেলিকা থুতনি চুলকে বলল, ভয় পেলে আর কি করব বলো? তবে তোমার আমাকে মাথা মোটা মনে হতে পারে, কিন্তু বাস্তব একটা কথা তোমায় স্পষ্ট বুঝতে হবে। ধরো তোমার দুর্বলতা যেমন টাকা, তেমন ওদের দুজনের একটা মাত্র দুর্বলতা একটাই, সেটা প্রিয়তা। সে রহস্যময় কণ্ঠে বলল, প্রিয়তার গলা টিপে ধরলে ওরা দুজনেই সিধে হয়ে যাবে। প্রণয় তোমার সব কথা শুনবে, তোমার কথাই উঠবে বসবে। শুদ্ধর জিনিয়াস ব্রেনটাও তুমি তোমার মতো কাজে লাগাতে পারবে। ওরা দুজন বাঁচি ওই মেয়েটাকে দেখে, ওদের দুজনের হৃদস্পন্দনই চলে ওই মেয়েটার নামে।
খালিদ শিকদার ভ্রু কুঁচকালেন। কি বলতে চাস? প্রহেলিকা বাঁকা হাসলো, রহস্যময় কণ্ঠে বলল, প্রণয় আজও প্রিয়তার প্রতি ঠিক ততটাই দুর্বল যতটা আগে ছিল। আজও ঠিক ততটাই ভালোবাসে যতটা আগে বাসতো। না না, ভুল বললাম, আগের থেকে কয়েকশো গুণ বেশি ভালোবাসে। প্রিয়তা সামান্য আঘাত পেলেও প্রণয়ের বুকে অঝরে রক্তক্ষরণ হয়। হোক না সে অন্যের স্ত্রী, তাতে কি? আর জানোই তো, ভালোবাসা অন্ধ। সে প্রিয়তাকে বিয়ে দিয়েছে কেবল নিজের থেকে দূরে রাখতে, দুনিয়ার হাত থেকে বাঁচাতে। আমার একটা সলিড প্ল্যান আছে, শুনবি? খালিদ শিকদার চোখ সরু করে তাকালেন। প্রহেলিকা বাঁকা হেসে বলল, শোনো তাহলে। দরজায় হেলান দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল প্রিয়স্মিতা। বাপ মেয়ের সব পরিকল্পনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনল। ক্রোধে তার সমগ্র শরীরের রক্ত ফুটছে, টকবক করে ফুটছে। সে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো। অতঃপর কিছু একটা ভেবে ডেভিল ইসমাইল দিয়ে চলে গেল। একটু দূরে গিয়ে ফোন আনমিউট করলো প্রিয়স্মিতা। কণ্ঠের স্বাভাবিক মাত্রা টেনে বলল, বল। ওপাশ থেকে প্রিয়তা অধৈর্য কণ্ঠে বলল, এতক্ষণ কোথায় ছিলি আপু? কখন থেকে ডেকে যাচ্ছি? প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে সাইজে খুব ছোট ছোট দুটো নিংটি ইঁদুর থাকে, জানিস? বড্ড লাফাচ্ছে, তার কি ব্যবস্থা করব সেটাই ভাবছি। কি বলো? হ্যাঁ, একদম ছোট 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 গর্ত থেকে নিজের গভীর জলে ফিশ মনে করে। প্রিয়স্মিতার সব কথা প্রিয়তার মাথার দু হাত উপর দিয়ে উড়ে গেল। তবু এসব নিয়ে অযথা প্রশ্ন করল না, বরং ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, আমার প্রণয় ভাই কোথায় আপু? উনি কেমন আছেন? প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেললো, হতাশা নিয়ে বলল, তোর প্রণয় ভাইকে আমি চিনি না বোন, এমনকি এই 7 দিনে একবারও দেখি নেই ওনাকে। উনি বাসায় নেই। প্রিয়স্মিতার জবাবে নিরাশ হলো প্রিয়তা। তার মনে সকল আশা নিভে গেল। সে থমথমে কণ্ঠে জানতে চাইল, তুমি সত্যি দেখোনি? না। আচ্ছা, মন খারাপ করিস না, তোর প্রণয় ভাই ফিরলে সাথে সাথে আমি তোকে জানাবো। লক্ষ্মী বোন আমার, মন খারাপ করিস না। প্রিয়তা হাসার চেষ্টা করল। প্রিয়স্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা রাখি, তোর দুলাভাই হসপিটাল যাবে, নাস্তা দিব। প্রণয়ের ব্যাপারে মন খারাপ থাকলেও হাসলো প্রিয়তা। তার যাই হোক, তার বোনটা যে ভালো আছে এটাই স্বস্তির। ঠিক আছে আপু, টাটা। টাটা সুইটহার্ট। নিজের মামার বাড়িতে অন্য একজনের ভয়ে 2 হাত লম্বা ঘোমটা টেনে ঘুরছে শ্রেতা। চোরের মতো এদিকে ওদিকে দেখতে দেখতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, না জানি আবার কখন ধরা পড়ে। শ্রেতাপু, সে সিঁড়ি ভেঙে 3 তলায় পা রাখতেই পেছন থেকে ভেসে আসা নারী কণ্ঠে চমকে উঠল শ্রেতা। বুকে ফু দিয়ে ভয়ার্ত চোখে পেছনে ফিরে তাকালো। উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে আসে থিরা। থিরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রেতা। কলিজা যেন এক বালতি পানি হলো তার। থিরা দৌড়ে এসে একটা ফোন ধরিয়ে দিল শ্রেতার হাতে। ব্যস্ত কণ্ঠে বলল, আপু, ওটা ইরফান ভাইয়ার। এটা ওনাকে খুঁজে একটু দিয়ে দাও প্লিজ, আমার আম্মু ডাকছে। বলে শ্রেতাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল থিরা। ফোনটা হাতে চেপে বোকার মতো দাঁড়িয়ে রইল শ্রেতা। মেয়েটা ঝড়ের মতো ছুটে এসে সাইক্লোনের মতো কিছু কথা ছুড়ে দিয়ে চলে গেল। ফোনটার দিকে তাকিয়ে মনে মনে ভীষণ বিরক্ত হলো শ্রেতা। এখন তাকে ইরফানকে খুঁজতে হবে। এমনিতেই দেবীর ভয়ে 1 সপ্তাহ যাবৎ গা ঢাকা দিয়ে আছে শ্রেতা। এখন ইরফানকে খুঁজতে গিয়ে যদি ধরা পড়ে, ধুর, বলে বিরক্ত প্রকাশ করলো শ্রেতা। কিন্তু কি আর করার, উপায় না দেখে খুঁজতে শুরু করলো ইরফানকে। সামনের দিকে হাঁটা ধরতেই টুং টুং করে পরপর কয়েকটা মেসেজ এলো ফোনে। শ্রেতা অন্যের জিনিস দেখতে ইন্টারেস্ট নয়, কিন্তু আরও 2 পা এগোতেই হাতের মুঠোয় ফোন ভাইব্রেট করে উঠল। দাঁড়িয়ে বলল শ্রেতা। কৌতূহল বশত ফোনটা চোখের সামনে ধরতেই দেখলো ব্ল্যাক স্ক্রিনে ফুটে আছে প্রীতম ইজ কলিং। মেজদার ফোন। শ্রেতা ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। আবারও টুং করে একটা মেসেজ এলো। এবার অনিশ্চয়তা সত্ত্বেও মেসেজটার উপর দৃষ্টি আটকালো শ্রেতার। লেখাটা দেখে জমে গেল শ্রেতা। গায়ের পশম দাঁড়িয়ে গেল রীতিমতো। কয়েক লাইনের মেসেজটা এমন ছিল, আমাদের বড় দুজন অনেক অসুস্থ, অপারেশনের পর অনেক টাকার দরকার। ইরফান, আমি বাসা থেকে আসার সময় তাড়াহুড়োতে কার্ড ক্যাশ কিছুই আনতে পারিনি।
ভাইয়ার বন্ধুর কার্ডে যতটুকু ছিল তা দিয়ে অপারেশন সহ 1 সপ্তাহের ওষুধপত্র হয়েছে। এখন আর হচ্ছে না, এমার্জেন্সি টাকার প্রয়োজন। তুই ইনুর কাছ থেকে আমার কার্ডটা নিয়ে দ্রুত ইউএসএ আই, ঠিকানা তোকে মেল করে দিচ্ছি। শ্রেতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। প্রণয় ভাইয়ের অপারেশন কেন? শ্রেতা মেসেজটা ক্লিয়ার করতেই আরেকটা মেসেজ ভেসে উঠল, যেখানে লেখা, বিষয়টা একদম গোপন রাখবি ইরফান, যেন বাসার কাকপক্ষীও টের না পাই। আমাদের টাকার অনেক প্রয়োজন, প্লিজ তাড়াতাড়ি আয়। শ্রেতা হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল ফোনের দিকে, অতপর চট করে মাথায় বুদ্ধির বাতি জ্বলে উঠল। সে আরও দ্রুত ইরফানকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেল 3 তলার ছাদে। ইরফান সাহেব। ছাদে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে কফির কাপে চুমুক দিচ্ছিল ইরফান। পেছনে না চেয়ে জবাব দিল, বলো স্রোতস্মণি। শ্রেতা ধীর পায়ে হেঁটে এসে পাশে দাঁড়ালো। ইরফানের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার ফোন। মেজদা বলেছেন ইউএসএ যেতে। চায়ের কাপ থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকে তাকালো ইরফান, ভ্রু নাচিয়ে শুধালো, কেন? প্রণয় ভাইয়ার নাকি কিসের অপারেশন হয়েছে, তার চিকিৎসার জন্য মেজো ভাবির কাছ থেকে টাকা নিতে যেতে বলেছেন। কখন? এই তো আপনাকে টেক্সট করে। ইরফানের একটু খটকা লাগলো। সে ফোনের পাওয়ার বাটন প্রেস করে দেখলো সত্যি। এবার শ্রেতার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে সন্ধিয়ান কণ্ঠে জানতে চাইল, তুমি আমার ফোন চেক করেছিলে? ছাদের রেলিংয়ে শুকাতে দেওয়া থরে থরে সাজানো আচারের বয়াম থেকে কেবল এক টুকরো তেঁতুলের আচার মুখে দিয়েছিল শ্রেতা। কিন্তু ইরফানের এমন প্রশ্নে বিষম খেয়ে গেল। চোখ বড় বড় করে ঠোঁট নাড়িয়ে বলল, নাউজুবিল্লাহ, আমি কেন আপনার ফোন চেক করতে যাব? ফোন নিয়ে এসেছি, চোখের সামনে পড়েছে, দেখে নিয়েছি। চোখে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে চেয়ে রইল ইরফান। ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথা বলার ভঙ্গিমাটা কি ভীষণ চমৎকার লাগলো তার। কোনো মায়াবী এত সুন্দর হয়? শ্রেতা ফের বলল, যাবেন না? ইরফানের ধ্যান ছুটে গেল, মাথা দুলিয়ে বলল, যাব। কখন? একটু পরে। আমাকে সাথে নেবেন? কফিতে কেবল চুমুক দিয়েছিল ইরফান, কিন্তু এবার তার বিষম লেগে গেল। শ্রেতা পিঠ চাপড়ে বলল, শার্ট শার্ট, আপনি ঠিক আছেন? ইরফানের চোখ ডিম্বাকৃতি ধারণ করেছে। সে কণ্ঠে বিস্ময় ঢেলে জানতে চাইল, তুমি আমার সাথে যাবে? শ্রেতা উপর নিচ মাথা ঝাঁকালো। কেন? এমনি, প্রণয় ভাইকে দেখতে। আমার বড় ভাই অসুস্থ, আমি দেখতে যাব না? ইরফানের নিকট ব্যাপারটা কেমন গোলমাল ঠেকল, কিন্তু 19-20 ভাবনাকে পাত্তা না দিয়ে বলল, তোমার পরিবার যেতে দেবে? শ্রেতা একটু ভেবে জবাব দিল, ওকে চলো তাহলে। দীর্ঘ 10 ঘন্টা যাত্রা শেষে বিমান এসে অবতরণ করলো লস অ্যাঞ্জেলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইরফান অ্যাপেল ওয়াচের সময় দেখে নিল রাত 9টা। শ্রেতা এয়ারপোর্টের বাইরে এসে 2 হাত মেলে দিল। বুক ভরে তাজা বাতাস টেনে নিল ফুসফুসে। এই মুহূর্তে নিজেকে তার পাখির পালকের মতো হালকা মনে হচ্ছে। অন্তত কয়েকটা দিন সে নিশ্চিন্তে থাকতে পারবে। তাকে আর ভয়ে ভয়ে বাঁচতে হবে না। ওই মহিলার অসহ্যকর মুখটা আর দেখতে হবে না। এই শান্তি। স্রোতস্মণি। কারো গম্ভীর কণ্ঠের সম্বোধনে স্থগিত ফিরল শ্রেতার। পাশ ফিরে দেখল ইরফান দাঁড়িয়ে আছে বিমোহিত নেত্রে, মুগ্ধতা ছড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। ফুল স্লিভ সাদা লং গাউনে শ্রেতাকে পুরো শুভ্র পরীর মতো লাগছে। ইরফানের কাছে এই পরীটাকে দেখে বিগত 10 ঘন্টা যে কোনো ফাঁকে কেটে গেল বুঝতেই পারল না। বুকের ভেতর কেমন অদ্ভুত তোলপাড় অনুভব করল। আমি কি প্রেমে পড়ে গেলাম? ইরফান সাহেব, এই যে ইরফান সাহেব। শ্রেতার মৃদু শব্দের চেঁচানিতে হকচকিয়ে গেল ইরফান। ছিটকে পড়ল মোহের জগৎ থেকে। দমকা বাতাসে উড়ে যাওয়া এলোমেলো কেশগুলো কানের পেছনে গুজে শ্রেতা বলল, এখন কোথায় যাব ইরফান সাহেব? ইরফান হালকা কেশে কণ্ঠে স্বাভাবিক মাত্রা টেনে বলল, আপাতত হাসপাতালে। কারণ কারণ প্রীতম আমাকে ওই ঠিকানাটাই দিয়েছে। তারপর আমাদের বাড়িতে যাব। অবাক হলো শ্রেতা, বিস্ময় নিয়ে জানতে চাইল, আমাদের বাড়ি মানে? হ্যাঁ, আমাদের বাড়ি। আমার বাড়ি তো এখানেই।
আর আমার বাড়ি কি তোমার বাড়ি নয় স্রোতস্বিনী? শ্রেতা মুখ হা করে তাকিয়ে রইল। এই লোকের কি মাথা খারাপ? তবে এসব নিয়ে কথা না বাড়িয়ে জানতে চাইল। আচ্ছা, আমরা হসপিটালে যাচ্ছি, ভাইয়ার তাহলে ওখানেই আছে। সেটা তো বলতে পারছি না, কারণ আমার ব্যাটারি ডেথ হয়ে গেছে। শ্রেতার মুখ মলিন হলো। ইরফান মৃদু হেসে বলল, চলো যাও যাক। এয়ারপোর্ট থেকে হাসপাতালের দূরত্ব মাত্র 10 মিনিটের হাঁটার পথ, হেঁটেই চলে যাব। শ্রেতা অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আসলেই? হ্যাঁ। হাসপাতালের 10 তলার করিডোরে দাঁড়িয়ে আছে শ্রেতা ও ইরফান। 712 নম্বর কেবিনই তো বলল ইরফান সাহেব। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এভাবে ঢুকতে দেবে না, তার জন্য পেশেন্ট পার্টির কারো পারমিশন লাগবে। তাহলে মেজদারা কোথায়? নার্স ডাকতে গেছে। ইরফান কথা শেষ করার আগেই 712 নম্বর কেবিনের দরজা খোলার শব্দে থমকে গেল দুজন। কৌতূহল নিয়ে তাকালো সেই দিকে। গায়ে সাদা অ্যাপ্রন পরিহিত একজন লম্বা চওড়া গঠনের পুরুষ বেরিয়ে এলেন ভেতর থেকে। মুখে মাস্ক থাকায় চিনতে পারল না ইরফান, কিন্তু সেই ব্যক্তির দর্শন পাওয়া মাত্রই শ্রেতার কলিজায় কামড় দিয়ে উঠল। চোখ বড় বড় হয়ে এলো বিস্ময়ে। আবির্ভাব দেখে ফেলার পূর্বেই ঢুকে পড়ল ইরফানের পেছনে। মনে মনে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, যার থেকে লুকাতে এত দূরে পালিয়ে এলাম, দিন শেষে কিনা তার হাতেই কট খেলাম। আবির্ভাব মুখের মাস্ক খুলে এগিয়ে এলো ইরফানের নিকট। ফরমাল ভঙ্গিতে বলল, আপনি ইরফান শেখ, রাইট? জি। প্রীতম কোথায়? প্রীতম আর প্রেম জাস্ট কিছুক্ষণ আগে ডিনার করতে গেছে। ওরা টেনশনে 2 দিন কিছুই খেতে পারেনি। ইরফান বুঝলো। ওয়ালেট বের করে প্রীতমের 2টা কার্ড আবির্ভাবের হাতে দিয়ে বলল, এগুলোর জন্য নিশ্চয়ই বিপদে পড়েছিলেন। আবির্ভাব কিছু বলবে তার আগেই কিছু একটা দেখে ভ্রু কুঁচকে ফেলল। ইরফান তার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো। শ্রেতাকে নিজের পেছনে লুকিয়ে পড়তে দেখে মুচকি হাসলো ইরফান। শ্রেতার হাত টেনে সামনে এনে বলল, ও আমাদের সাথে এসেছে। এটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ। আর প্রীতমকে বলবেন ওর দাদাকে যেন না বলে। আবির্ভাব হতবাক নয়নে চেয়ে আছে শ্রেতার দিকে, যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। শ্রেতার ঠোঁট কাঁপে, দৃষ্টি নত হয়। ইরফান কোমল হাতের দৃঢ় বন্ধন শক্ত করে নরম কণ্ঠে শুধালো, চলো ডিনার করে নেবে স্রোতস্বিনী? শ্রেতা নড়াচড়ার সক্ষমতা পেল না। ভয়ে তার খাল বিল নদীনালা শুকিয়ে যাচ্ছে। সে চড়া চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাবের শান্ত চোখের শীতল দৃষ্টি দেখে শিউরে উঠল মেয়েটা। সে জানে না আবির্ভাবকে কেন এত ভয় পাচ্ছে, তবে ভয় পাচ্ছে। আবির্ভাব চেপে ধরা হাতের পানে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল শ্রেতা। ততক্ষণে প্রীতম আর প্রেমও এলো। তারা শ্রেতাকে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে তুই এখানে কেন? শ্রেতা এদিকে ওদিকে দৃষ্টি ফেলে আমতা আমতা করতে লাগলো। না মানে ভাইয়া। কি না মানে হ্যাঁ মানে করছিস? কার সাথে এসেছিস তুই? আমার সাথে। পাশ থেকে বলে উঠল ইরফান। প্রীতম কণ্ঠে অবাকত্ব টেনে বলল, তোর সাথে? হ্যাঁ। কেন? এমনি ঘুরতে, কিন্তু এগুলো বাড়িতে বলবি না। মানে বাড়িতে কি বলেছিস? এবার শ্রেতা নিচু কণ্ঠে জবাব দিল, মিথ্যে বলিনি ভাইয়া, আমি সত্যি এখানকার ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট নিয়ে স্টাডি করতে এসেছি 4th টার্মের জন্য। প্রীতম আর কিছু বলল না। ঠিক আছে। ইরফান তাদের শুকনো মুখগুলোর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা কি রাতে ঘুমাস না? হাসপাতালে আবার কি? কণ্ঠটা ভীষণ দুর্বল শোনালো প্রেমের। ইরফান ধমকে উঠে বলল, হাসপাতালে কেন ঘুমাবি? আমার বাড়ি নেই? তোরা আমার বাড়িতে গিয়ে থাকতে পারছি না? প্রীতম একটা ছোট্ট দম ফেলে বলল, শুধু শুধু কেন তোদের হয়রানি করাবো? ইরফান জবাব দিল না। নাক কুচকে নিজের বাড়ির চাবিটা দিয়ে বলল, যা গিয়ে ঘুমিয়ে পড়। চলো স্রোতস্বিনী। বলে শ্রেতার হাত ধরে যাত্রা ধরল। শ্রেতার অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসে। ইরফান এগোতে নিলে প্রীতম তার শার্ট টেনে ধরল, ধাক্কা মেরে পাশে নিয়ে গিয়ে বলল, হুম, কি ব্যাপার ভাই? লক্ষণ তো সুবিধার নহে মামা। ইরফান হালকা লজ্জা পেল। প্রীতম চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি? ইরফান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল,
তুমি প্রতিদিন একটা করে প্রোডাক্ট উদ্বোধন করছো, আমি করব না নাকি? প্রীতম বাঁকা হেসে থামস আপ দেখিয়ে বলল। বেস্ট অফ লাক। ইরফান বাঁকা হেসে চলে গেল শ্রেতাকে নিয়ে। দূর থেকে এই সকল দৃশ্য দেখতে পেল আবির্ভাব, শুনতেও পেল সব কিছু। অতিরিক্ত রাগান্বিত হওয়ার দরুন টান টান হয়ে থাকা ঘাড়ের শিরায় ব্যথা অনুভব করল। বক্ষ পাঁজরে বন্দি থাকা পাখিটা ছটফটিয়ে উঠল বিষাক্ত নীল বিষের যন্ত্রণায়। শরীরের শিরায় শিরায় খেলে গেল বিক্ষিপ্ত এক বিশ্রী অনুভূতি। হাত নিষ্ফিস করে উঠল সেই কাঙ্ক্ষিত নারীকেই শেষ করে দেওয়ার তাড়নায়। কোলাহল মুক্ত নীরব রাজকীয়, চারিদিক ঘন কুয়াশার চাদরে মোড়ানো। অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে থাকা সোডিয়ামের টিমটিমে হলুদ আভা ছড়ানো চকচকে রাস্তার এক প্রান্তে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে শ্রেতা। আগে গায়ের সেই ফিনফিনে পাতলা গাউন, শ্রেতা বারবার ওড়না দিয়ে শরীর ঢাকার বৃথা চেষ্টা চালাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমছে শু করে। চলতে চলতে মাঝে মধ্যে দমকা শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আনমনে। যদিও সেপ্টেম্বর মাস, এই তীব্র শীতেও চকলেট আইসক্রিমের গায়ে কামড় বসাতে ভুলছে না শ্রেতা। তীব্র শীতের ভেতর আত্মা কাঁপছে, তবুও খাওয়া থামাচ্ছে না। থেকে থেকে আপন মনে হেঁটে চলছে। তার চোখ মুখে ভর করে আছে একরাশ মুগ্ধতা। এই দেশের ফুটপাতও কত সুন্দর, ঝকঝকে চকচকে। জুতা খুলে হাতে নিয়ে নিল শ্রেতা। নগ্ন পায়ে ছোট ছোট কদম ফেলতে লাগলো শিশির ভেজা ঘাসে। নিজের খেয়ালে হারিয়ে গিয়ে অনেক দূর চলে এলো শ্রেতা। আকাশ কুসুম কল্পনা করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারল না। অনেকটা পথ পেরিয়ে আসার পর হঠাৎ স্থির হয়ে দাঁড়ালো শ্রেতা। তার ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কারো উপস্থিতি জানান দিচ্ছে। অজানা আশঙ্কায় শিউরে উঠল মেয়েটা। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে দেখে ঝট করে পেছনে তাকালো। পুরো ফুটপাত একদম শুনশান। যত দূর অবধি চোখ যায় কেবল ঘন কুয়াশা। তবুও মনটা খসখস করছে শ্রেতার। অবচেতন মন কেবল অনুভব হচ্ছে কেউ বা কারা তার আশেপাশে আছে। ভয়ে ভয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো, কিন্তু এবারও তাই, কাউকেই দেখতে পেল না। আবারও হাঁটা ধরল শ্রেতা। 2 কদম এগিয়ে পুনরায় থেমে গেল। চমকে উঠে বলল, ইরফান, ইরফান কোথায়? এই হাড় কাঁপানো শীতেও শ্রেতার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। মনে পড়ল 30 মিনিট আগের কথা। সতসিনী, সুপার শপে যাবে? শ্রেতা ইতিমধ্যেই অনেক ক্লান্ত, বিধায় স্পষ্ট বাক্যে জানিয়ে দিল, না, এখন এত বড় শপে চক্কর কাটতে পারবো না, ঘুম পাচ্ছে। শিওর তুমি যাবে না? হুম। ওকে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে। এখান থেকে এক পাও এদিক ওদিক নাড়বে না কিন্তু। আচ্ছা। পাক্কা? হুম। ওকে, আমি যাচ্ছি আর আসছি। বলে সুপার শপের ভেতরে ঢুকে পড়ল ইরফান। কিন্তু ইরফানের সতর্ক বাণী শ্রেতা বেমালুম ভুলেই গিয়ে উল্টো পাল্টা ভাবতে ভাবতে এত দূর চলে এসেছে। ঠান্ডার তীব্রতায় শ্রেতার ধবধবে শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করতে শুরু করেছে। হাত পা ঝিম ধরে আসছে ইতিমধ্যেই। সে ঢোক গিলে ভাবল, এটা আমার দেশ নয়, আমি কিছুই চিনি না, আশেপাশে কাউকে দেখছিও না, কোথায় এসে পড়েছি সেটাও বুঝতে পারছি না। শ্রেতা উত্তেজনা দমিয়ে ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভেবে গুগল ম্যাপ ওপেন করল। 2 মিনিট ঘাটাঘাটির পর নিজের লোকেশন উদ্ঘাটন করতে সক্ষম হলো। কিন্তু ম্যাপে যা দেখালো তাতে শ্রেতার ভয়ে ভিমড়ি খাওয়ার উপক্রম হলো। জায়গাটা ভীষণ শুনশান, সাথে পাশেই 400 বছর পুরনো খ্রিস্টানদের কবরস্থান। ভয়ে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে এলো শ্রেতার। সাহস করে একবার পশ্চিম দিকে তাকালো। এখান থেকেই কবরস্থানের গেট দেখা যাচ্ছে। মাঝরাতের অন্ধকারে সে ভাঙ্গাচুরা গেট শ্রেতার নিকট আরও কয়েক গুণ ভুতুরে ঠেকল। আর সেদিকে তাকালো না শ্রেতা। এখানে থাকা ঠিক নয় ভেবে ম্যাপ অনুসরণ করে যেতে ধরল। কিন্তু একটু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসলো অশ্লীল কিছু নোংরা মন্তব্য। পা স্থির হয়ে গেল।
ভয়ে বুক ধরফর করে উঠল শ্রেতার। উল্টো ঘুরে দেখলো ওর থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে 4 জন মধ্যবয়স্ক লোক। আপাদমস্তক মাতাল, কেউ নিজ পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, চোখগুলো কেমন ঘোলাটে ঘোলাটে। এদের দেখে কলিজা মসৃে উঠল শ্রেতার। লোক 4টার মধ্যে 2টো সম্ভবত আফ্রিকান কিংবা নাইজেরিয়ান, আর 2টো সাদা চামড়ার, হয়তো এ দেশেরই। ওরা ঠোঁট বেয়ে বিশ্রী হাসি ঝুলিয়ে এগিয়ে আসছে শ্রেতার পানে। তাদের লোলুপ দৃষ্টিতে লালসা ঝরে ঝরে পড়ছে, যেন চোখ দিয়ে গিলে খেতে চায়। আফ্রিকান লোকটা অশ্লীল অঙ্গভঙ্গি করে ঠোঁট কেটে বলল, ওয়াও বং বিউটি, ইউ আর লুকিং টু সেক্সি। এত রাতে আমাদের জন্য দাঁড়িয়ে আছো বুঝি? একটু আগেই শীতের তোপে জমে যাচ্ছিল শ্রেতা, কিন্তু এখন ভয়ে উৎকণ্ঠায় অস্ত্র তার দরদর করে ঘামছে। কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে চিকন ঘামের রেখা। ভয়ার্ত চোখে তাদের দিকে এক পলক তাকে উল্টো ঘুরে দৌড় দিল শ্রেতা। এতে লোক 4টা অট্টহাসিতে ফেটে পড়ল। সাদা চামড়ার লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, Hey princess, stop the run. You are such a beautiful. শ্রেতা অনুভব করলো লোক 4টা ওর পিছু পিছু দৌড়াচ্ছে। দিশেহারা হয়ে যেদিকে পালো সেদিকেই দৌড় দিল শ্রেতা। ধরা পড়লে আজ তার সব শেষ। 3 পিস পরে বেশি জোরে দৌড়াতে পারছে না শ্রেতা। পাতলা হলেও ঘের অনেক, জামাটা বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে। অসাবধানতায় দৌড়াতে গিয়ে বুড়ো আঙ্গুলে সজোরে উষ্টা খেল শ্রেতা। ব্যথায় চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়তে নিল পিচ ঢালা রাস্তায়। আটকে উঠে চোখ খিচে বন্ধ করে নিল শ্রেতা। নিজেকে ছেড়ে দিল আল্লাহর ভরসায়। সেকেন্ড ঘোরানোর পূর্বেই যথারীতি আশ্রে পড়ল, কিন্তু পিচ ঢালা রাস্তায় নয়, অন্য কিছুর উপর। চোখ বন্ধ অবস্থাতেই অনুভব করল 2টো শক্তপোক্ত হাত পরম স্নেহে আগলে নিল। তাকে যত্ন করে ঠাঁই দিল নিজের বক্ষে। ঈষৎ কেঁপে উঠল শ্রেতা। নাকে এসে ঠেকল সুপরিচিত সেই পুরুষালী ঘ্রাণ। ঝট করে চোখ খুলে ফেলল সে। দৃষ্টপটে উদ্ভাসিত হলো প্রশস্ত এক বুক। শ্রেতা অবাক দৃষ্টিতে মাথা উঁচু করে উপরে তাকালো। সাথে সাথে চুম্বকীয় কোনো আকর্ষণে চোখ আটকে গেল শ্রেতার। আবির্ভাব চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লোক 4টার দিকে। রক্তিম চোখ দিয়ে যেন গলিত লাভা বর্ষণ হচ্ছে। লোকটা বলল, This young man, you move away from Broadway. It is your fact. কথা শেষ করার আগেই শ্রেতাকে নিজের থেকে সরিয়ে দিল আবির্ভাব। তেরে গিয়ে থাবা মেরে ধরল লোকটাকে। সাথে সাথেই দাবাং এক ঘুষি বসিয়ে দিল লোকটার নাক বরাবর। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলো পাথারি মারতে শুরু করলো। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে গেল বাকি 3 জন। সাথে আটকে উঠল শ্রেতা। এমনটা কেউ আশা করেনি হয়তো। আবির্ভাবের পাশি বহুল হাতের অমায়িক আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে লোকটা। নাক মুখ ছিঁড়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে টাটকা রক্ত। পুরুষের রাগ ভয়াবহ, আর আঘাত যখন লাগে তার দুর্বলতায়, তখন মানুষ থেকে হিংস্র পশুতে পরিণত হতেও তারা দুবার ভাবে না। প্রতিটা মারের সাথে কেঁপে কেঁপে উঠছে শ্রেতা। লোকটা রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ছে মাঝ রাস্তায়। এখনো মেরেই চলছে আবির্ভাব। রাগে তার শরীর কাঁপছে থরথর করে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল অন্য 3 জন। তারা আসলে বুঝে উঠতে পারছিল না আসলে ঘটছেটা কি। কিন্তু এবার ওরা আবির্ভাবকে আঘাত করতে উদ্যক্ত হতেই আর্তনাদ করে উঠল শ্রেতা। দৌড়ে সে আবির্ভাবের কোমর জড়িয়ে ধরল, টেনে সরিয়ে নিল লোকটার থেকে। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মাথা নষ্ট হয়ে গেছে আপনার? এবার মারলে তো লোকটা মরে যাবে। আবির্ভাবের মাথায় খুন চেপে আছে। সে ঝটকা মেরে সরিয়ে দিল শ্রেতাকে। পুনরায় তেড়ে গেল লোকটার পানে। ভয়েতে হাত পা অবশ হয়ে আসছে শ্রেতার। সে আবারও ছুটে গিয়ে পেছন থেকে কোমর আঁকড়ে ধরল আবির্ভাবকে। অনুনয় করে বলল, আমার কথা শুনুন প্লিজ, চলুন এখান থেকে। এদের সাথে আপনি একা পারবেন না। দেখুন ওরা 4 জন আর আপনি একা, ওরা মেরে ফেলবে আপনাকে। আবির্ভাব ফুঁসে উঠল, রাগান্বিত দৃষ্টিতে চাইল শ্রেতার পানে। প্রেমময় 2 চোখে ক্রোধান্বিত দেখে ভড়কে গেল শ্রেতা। তবুও পিছিয়ে গেল না। লোকগুলো তাদের দিকে ছুটে আসছে দেখে আবির্ভাবের হাত চেপে ধরল।
চিপা গলির দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল, তাড়াতাড়ি দৌড়ান, ওরা যেন আমাদের ধরতে না পারে। আবির্ভাব আর কোনো প্রতিউত্তর করলো না। শ্রেতার হাত চেপে ধরে ঢুকে পড়লো অন্য একটি গলিতে। মাতালগুলো এখনো তাদের পিছু নিচ্ছে। শ্রেতা আবারও দৌড়াতে গিয়ে জামায় পা বেঁধে মুখ থুবড়ে পড়তে নিল। সাথে সাথেই সতর্ক হস্তে বাহু টেনে ধরল আবির্ভাব। এবারের উষ্ঠায় যান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো শ্রেতার। বুড়ো আঙ্গুলের নখ উল্টে গিয়ে রক্ত বেরিয়ে এলো। ব্যথার তীব্রতায় চোখে পানি টলমল করে উঠল। ব্যথাতুর চোখ দুটো যেন নিঃশব্দে বলল, আমি আর পারছি না আবির্ভাব। আবির্ভাবও যেন শুনতে পেল সেই আর্তনাদ। পেছনে চেয়ে দেখলো ওরা খুব বেশি দূরে নয়। এক পলক শ্রেতার মুখের দিকে তাকিয়ে একটানে কাঁধে তুলে নিল তাকে। লোকগুলোর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়লো অন্ধকার গলিতে। শ্রেতা হাত পা ছোড়াছড়ি শুরু করে দিল। এলোপাথারি খুশি মারতে মারতে অভিমানী গলায় বলল, প্লিজ নামাই। এত নড়াচড়াতে চরম বিরক্ত হলো আবির্ভাব। হাতের বাঁধন প্রবল দৃঢ় করে ঠান্ডা গলায় হুমকি ছুড়ে দিল, মুখ দিয়ে যদি আর একটা আহা শব্দ বের হয়, এখানে সব করে ফেলবো যা করতে বাকি রেখেছি। ছটফটানি বন্ধ করে দিল শ্রেতা। বিস্ময়ে চোয়াল ঝুলে মুখ হা হয়ে গেল। পেছন থেকে লোকগুলোর চিৎকার শোনা যাচ্ছে, ফাকিং বিস, হোয়ার ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং, কাম হিয়ার ইউ টিস, ডোন্ট মেক আস সেস ইউ। গালাগালি দিতে দিতে লোক চারটে একদম কাছে চলে আসছে বুঝতে পেরে পাঁচিলের সাথে একদম ছেটে গেল আবির্ভাব। শ্রেতাকে কাঁধ থেকে নামিয়ে শক্ত করে চাপটে ধরল প্রশস্ত বুকে। চেপে ধরার তীব্রতায় শ্রেতার হাড় হাড্ডি গুড়িয়ে যাওয়ার উপক্রম। নিঃশ্বাস ফেলার ফুসরতটুকু দিচ্ছে না আবির্ভাব। ছোট্ট বাবুই পাখি বুকের খাঁচায় ছটফট করতে করতে কোনো মতে ফিসফিসিয়ে বলল, আহ, একটু আস্তে চাপো না, ব্যথা পাচ্ছি তো। 30+ হওয়ার পরও হাড়ে এত জোর আসে কোথা থেকে? আবির্ভাব তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো শ্রেতার মুখে। মেয়েটার টলটলে ব্যথাতুর চোখ বলছে, আর ব্যথা দিও না। আবির্ভাবের মায়া হলো। হাতের বাঁধন কিঞ্চিত ঢিলে করে ধরল। সাথে সাথে হাঙ্গরের মতো বিশাল হা করে নিঃশ্বাস ফেলল শ্রেতা। আবির্ভাব এখনো চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে এই মেয়েটা কি কোনোভাবে তাকে বয়সের খোঁটা দিল। শ্রেতা ব্যথা পাচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে এক ধরনের সুখের আবেশ ছড়িয়ে পড়ছে শরীরের শিরা উপশিরায়। সামনের মানুষটার শরীরের নেশালো ঘ্রাণে মাতাল মাতাল লাগছে নিজেকে। সে নিজের অজান্তেই নাক মুখ ঘষতে লাগলো বুকে। আবির্ভাবের তপ্ত নিঃশ্বাসের ঝড় এসে আশ্রে পড়ছে তার চোখ মুখে। মনের দিক থেকে প্রচণ্ড দুর্বলতা অনুভব করে মেয়েটা। সে যে কতটা দুর্বল তা বোঝানোর জন্য হয়তো এই পুরুষের একটুখানি স্পর্শই যথেষ্ট। শ্রেতা আর দ্বিতীয় কিছু বলল না, চুপটি করে পড়ে রইল সেই শান্তি নীড়ে। বেশ কিছুক্ষণ গালাগালি করার পর আর লোকগুলো কোনো শব্দ শুনতে পাচ্ছে না আবির্ভাব। পাঁচিলের উপর দিয়ে উঁকি মেরে দেখলো রাস্তা পুরো ফাঁকা। হয়তো খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে। হাফ ছেড়ে বাঁচলো আবির্ভাব। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতের বাঁধন আলগা করলো, নিচু কণ্ঠে বলল, ওরা চলে গেছে। শ্রেতা আবির্ভাবের কাছ থেকে একটু সরে দাঁড়ালো। আশেপাশে উকি দিয়ে দেখলো সত্যি মাতালগুলো আর নেই। নিশ্চিত হলো শ্রেতা। চিপা গলি থেকে বেরিয়ে পুনরায় ফুটপাতে এসে দাঁড়ালো দুজন। আবির্ভাব পকেট হাতড়ে লাইটার বের করে সিগারেট জ্বালালো। নির্মল বাতাসে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া উড়িয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে এই দেশে এসেছো? তুমি কাকে চেনো এই দেশের? আবির্ভাবের শীতল কণ্ঠে ক্রোধের আভাস পেয়ে মনে মনে একটু ভরকে গেল শ্রেতা। তবে তা চেহারায় না ফুটিয়ে স্পষ্ট বাক্যে জানালো, আমার 21 চলে ডক্টর রায় চৌধুরী। আমি নিজেই নিজের মর্জির মালিক। আমি নিজ ইচ্ছায় যেখানে খুশি সেখানে যেতে পারি। তার জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করি না। আবির্ভাবের ঠোঁটের কোণে তাচ্ছিল্য খেলে গেল। ব্যঙ্গ করে বলল, রিয়েলি? তুমি কোন দিক থেকে বড় হয়েছো? শ্রেতা জবাব দিল না। আবির্ভাবের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললো দূরে ঘুরিয়ে প্রশ্ন করল, আপনি সিগারেট খান? আরো অনেক কিছুই খাই। আবার গর্ব করে বলছেন? আপনি জানেন না স্মোকিং কজেস ক্যান্সার? অদ্ভুত চোখে তাকালো আবির্ভাব। ঠোঁট এলিয়ে হেসে বলল, যে ক্যান্সার তুমি আমায় দিয়েছো তার থেকে বড় ক্যান্সার দেওয়ার সামর্থ্যও রাখে না। শ্রেতা তাজ্জব বনে গেল। আমি? আবির্ভাব কোনো জবাব দিল না। কেবল তৃষ্ণার্ত চাতকের ন্যায় চেয়ে রইল মায়া নেশালো মুখটার পানে। এই তৃষ্ণার্ত দু চোখের কি করবে সে?
এই চোখ দুটো যে অন্য কিছুই দেখতে চায় না। কিছুক্ষণ চুপ থেকে শ্রেতা সন্ধিহান কণ্ঠে জানতে চাইল, আমি এখানে আছি আপনি কিভাবে জানলেন? আপনি কি আমার পিছু নিচ্ছিলেন? আবির্ভাব হাসলো। শ্রেতার মায়াবী ধূসর চোখে চোখ রেখে বলল, তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি একা ছাড়বো? আমাকে শেষ করার জন্য ছুরি, কাছি, কত কিছু ছিল। সব ছেড়ে এই পথ বেছে নিলে। মানলাম আমি তোমার শত্রু, তাই বলে এভাবে প্রতিশোধ নেবে? আজ এখানে কিছু একটা হয়ে গেলে কি হতো আমার? কিভাবে বাঁচতাম আমি? এই প্রশ্নে দমে গেল শ্রেতা। কালো চোখের ভারী পল্লব ঝাপটে তাকালো আবির্ভাবের পানে। লোকটার চোখ দুটো কেমন ঘোলাটে। আবির্ভাব পুনরায় কিছু বলতে উন্মাদ হতেই একদম কাছে চলে এলো শ্রেতা। আবির্ভাবকে হতবাক করে দিয়ে নিজের কোমল হাতটা চেপে ধরল কপালে। সাথে সাথেই উষ্ণ শরীরের মাত্রাতিরিক্ত তাপে কেঁপে উঠল শ্রেতা। কপাল থেকে হাত নামিয়ে গাল, গলা, বুক সহ দেহের অন্যান্য স্থানে হাত চেপে চেপে দেখল। ধান দিলেই খই ফুটবে এতটা গরম। শ্রেতার এমন অস্ত্রতা দেখে কিছু বলল না আবির্ভাব, কেবল আসক্ত চোখে চেয়ে রইল নিজের দুর্বলতার পানে। এই মেয়েটার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে এত ভালো লাগে কেন? এত সুখ সুখ অনুভূতি হয় কেন? আবির্ভাবের শরীরে এত জ্বর দেখে ভেতরে ভেতরে কেঁদে উঠল শ্রেতা। মনের চাপা ক্ষোভ উগরে দিয়ে বলল, আপনি না 24 ঘন্টা হাসপাতালে ছিলেন, তারপরেও শরীরে এত জ্বর আসলো কিভাবে? নিজের প্রতি এত উদাসীন কেন আপনি? নিজের প্রতি এত অনিয়ম অবহেলা কিসের আপনার? আবির্ভাব কিছু না বলে আচমকা বক্ষ ভাঁজে জাপটে ধরল শ্রেতাকে। নিজের ক্ষত বিক্ষত বুকটা প্রিয়তমার সম্মুখে তুলে ধরে বলল, আমার যন্ত্রণার একটু ভাগ নেবে মাই লাভ? একটু বুঝবে আমায়, একটু বিশ্বাস করবে আমায়। জানো বাবুই পাখি, তুমি এই বুকে থাকলে পৃথিবীর কোনো অসুখ আমায় কাবু করতে পারে না। তুমি এই বুকে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমায় যন্ত্রণা দিতে পারে না। কিন্তু তুমি বুকে নেই, এই সত্যটা আমার অস্তিত্ব মানতে চায় না, সহ্য করতে পারে না। এই জায়গাটা খুব খালি খালি লাগে, দম বন্ধ হয়ে আসে। তুমিই না মরণ অনিবার্য মাই লাভ। শ্রেতা নিস্তব্ধ হয়ে গেল সরল স্বীকারোক্তিগুলো শুনে। এক চুলও নড়াচড়াও বা প্রতিবাদের ক্ষমতা পেল না। আবির্ভাব তার তুলতুলে পুতুলটাকে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার প্রাণ। শ্রেতা অনুভব করতে পারছে আবির্ভাবের শরীরটা আগের থেকেও দ্বিগুণ গরম, মানে জ্বর বাড়ছে। কথাগুলো কেমন উল্টা পাল্টা করে জড়িয়ে যাচ্ছে এমন। শ্রেতা আবির্ভাবের বুক থেকে মাথা তুলে তার লালচে চোখ দৃষ্টি নিবদ্ধ করল। আবির্ভাবের তপ্ত বাহু চেপে ধরে নরম গলায় বলল, আপনি অসুস্থ আবির্ভাব, আপনার জ্বর বাড়ছে। চলুন, আপনাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এভাবে বেশিক্ষণ থাকলে একটু পর আপনি সেন্স হারাবেন। আপনার এত জ্বর সহ্য হয় না। বলেই সামনে দু পা এগোতেই পেছন থেকে জোরালো কণ্ঠে ডেকে উঠল আবির্ভাব। মাই লাভ। পা স্থির হয়ে গেল শ্রেতার। প্রিয় পুরুষের কণ্ঠ নিশ্চিত প্রিয় সম্বন্ধটা সোজা গিয়ে কলিজায় আঘাত আনল। সে বুঝতে পারছে আবির্ভাব ইতিমধ্যেই ভুলভাল বকা শুরু করে দিয়েছে। শ্রেতা অসহায় বোধ করল। আবির্ভাবের পানে তাকিয়ে করুণ গলায় বলল, অবস্পনা করবেন না আবির্ভাব, আপনাকে এসব মানায় না। দেখুন কত ঠান্ডা পড়ছে। আপনার শরীরটা খারাপ, আরো খারাপ করবে। করুক, আমার মৃত্যুটাই একমাত্র মুক্তি। চমকে উঠল শ্রেতা। চট করে আবির্ভাবের ঠোঁট চেপে ধরল। কন্দনরত কণ্ঠে আর্তনাদ করে বলল, এমন কথা দ্বিতীয়বার মুখে আনলে আমি আপনাকে মেরে ফেলবো। শ্রেতার অশ্রুজমা চোখের পানে অসহায়ের মতো চেয়ে রইল আবির্ভাব। আহত কণ্ঠে বলল, সত্যি বলছি মাই লাভ, আমি সব সহ্য করে নেব। কিন্তু তুমি অন্য কারোর ঘরে যাবে, এটা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। একদম মরে যাব। জানো, আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়ে আমি প্রচণ্ড স্বার্থপর। সবাই আমার কলেজা টেনে ছিঁড়ে খাক, আমি নিজে নিজের কলেজাটা কেটে তাদের হাতে তুলে দেব। কিন্তু তোমার এতটুকু ভাগ আমি কাউকে দিতে পারবো না। তোমার ভালোবাসা সবটা আমার, শুধু আমার। তোমার মন ও শরীরের উপর কেবল আমার অধিকার। এই মালিকানার এক চুলও আমি অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমার কলিজা শত শত ভাগ হবে, কিন্তু তোমার নয়। শ্রেতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো কিছুই আজ হিসাব মিলছে না। এই লোকটাই 2.5 বছর আগে বলেছিল সে তাকে ভালোবাসে না। যা হয়েছে সব ভুল। আর আজ সেই লোকটাই তার জন্য এত পাগলামি করছে। শ্রেতার সব গুলিয়ে গেল। কিন্তু আবির্ভাবের ওই কাতর চোখ দুটো বলছে তার বাক্যের এক বর্ণ মিথ্যা নয়। আবির্ভাব শ্রেতার মুখ মোলের দু গালে হাত রেখে
ফের বলল, ওই ইরফানের সাথে তোমার এত কিসের সখ্যতা মাই লাভ? তুমি কেন ওর সাথে এত কথা বলো? আমার সহ্য হয় না, আমি মেনে নিতে পারি না। এই দেখো, এখানটায় ভীষণ জ্বালা করে। বলে তার হাতটা নিজের বুকে চেপে ধরল আবির্ভাব। ব্যাকুল কণ্ঠে বলল, ওই ছেলেটা তোমাকে চাই মাই লাভ, কিন্তু তুমি ওর হতে পারো না। তোমাকে ছুঁয়ে দেওয়ার অধিকার অন্য কারণ নেই, তোমাকে বুকে নেওয়ার অধিকার অন্য কারণ নেই। ন্যায় হোক বা অন্যায়, আমি এত কিছু বুঝি না। আমি শুধু জানি তুমি আমার। তোমাকে বুকে চেপে পিষে মারার অধিকার শুধু আমার, শুধু এই আবির্ভাবের। আবির্ভাবের এসব কথায় শ্রেতার চোখ বেয়ে অঝরে নোনা জলের বর্ষণ হচ্ছে। তবু পূর্ব অভিমানে বুক ভারী হলো। নাকের পাটা ফুলিয়ে আবির্ভাবের বুকে সজোরে ধাক্কা মারল। ভেজা কণ্ঠে বলে উঠল,